এই বাড়িতে একটা মাদকাসক্ত ছেলে আছে, তার বাবা মা আত্মীয় স্বজন সবাই 24 ঘন্টা এটা থাকে। আমি মনে করি মাদকটাকে একটা ন্যাশনাল ট্রমা, ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়ে আমার মনে হয় সংবিধানে এই ব্যাপারে আরো জোরালো কথা থাকা উচিত। ইয়াবা বদিকে কয়বার এমপি বানানো, এই ইয়াবা বদি ওবায়দুল কাদের থেকে আরম্ভ করে আওয়ামী লীগের বড় বড় নেতাদের পেরোলে রেখে দিত। আমাদের দেশটাকে মানে এত খারাপ মানুষকে প্রমোট করে আজকে সারা বাংলাদেশে বিড়ি সিগারেটের মতো আপনার সারা বাংলাদেশের কোনায় কোনায় ইয়াবার বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে। তো একটা চক্র জেনে শুনে আমাদের একটা জেনারেশনকে ধ্বংস করার পায়তারা করেছিল। এই ধরনের মাদক যদি থাকে, এর বিরুদ্ধে যদি আমরা জেহাদ ঘোষণা না করি, যুদ্ধ ঘোষণা না করি। এইবার 17 বছরে আমরা দেখেছি পার্লামেন্টে কিভাবে দেশ বিক্রির পায়তারা, আদানি চুক্তি থেকে আরম্ভ করে অন্যান্য কিছু। আমি মনে করি যেই চুক্তিগুলি হয় শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যাবে আর নিয়ে আসবে, রাষ্ট্রপতিকে দেখাবে। জনগণের সামনে যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি, আন্তর্জাতিক চুক্তি খোলাখুলি ভাবে জানিয়ে দিতে হবে পার্লামেন্টের মাধ্যমে। জনগণ জানতে চায় জনগণ কি দিল, জনগণ জানতে চায় জনগণ কি পেল। বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ সার্বভৌম দেশ। আমরা কোনো দেশের অধীনে না, আমরা সবার সাথে বন্ধুত্ব করতে রাজি। অ্যাট দ্য সেম টাইম উই মাস্ট মেক শিওর উই হ্যাভ আওয়ার হেডস হাই। আমাদের মাথায় রাখতে হবে আমরা সসম্মানে যারা সবার সাথে সেই সম্পর্ক রাখতে পারি। ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে, কারণ ক্ষমতায় গেলে আমরা কেমন পাগলা খোড়া হয়ে যাই। আমাদের অহংকারে মাটিতে পা পড়ে না, আমরা এলোমেলো কথা বলি, রেসিপি থেকে আরম্ভ করে এমন কিছু নাই আমরা দেই না, আমরা সবকিছু বুঝে যাই। তো আমি মনে করি আমাদের তত্ত্বাবধায়ক সরকারটা সংবিধানে অবশ্যই ফিরে নেওয়া উচিত। আর্টিকেল 70 নিয়ে আপনারা জানেন, ইফ ইউ আর ইলেক্টেড, ইফ ইউ আর নমিনেটেড ফ্রম আ সার্টেন পলিটিক্যাল পার্টি, কোনো রাজনৈতিক দল হইতে নমিনেশন পাইবার পরে যদি উহার বিরুদ্ধে ভোট দেন, সেটা আর্টিকেল 70 ফ্লোর ক্রসিং এর ব্যাপারটা। এর মধ্যে ভালো খারাপ অনেক কিছুই আছে, বিকজ বাংলাদেশে কিন্তু এমপি বিক্রির একটা প্রবণতা আমরা দেখেছি। লাঙ্গল নিয়ে যখন যুদ্ধ হয় সেই সময় কিন্তু আমরা এই জিনিসগুলো দেখেছি। আমি মনে করি আর্টিকেল 70-তে ভোট দেওয়াটা মানা আছে কোন দলীয় সংসদ সদস্যের, কিন্তু দলীয় সংসদ সদস্য তার দলের কোনো সিদ্ধান্তর ব্যাপারে বাইরে যে কোনো অবজেকশন দিতে পারে, ইভেন কি পার্লামেন্টও কথা বলতে পারে। তো আমি মনে করি কোনো অ্যাব্রাপ্ট সিদ্ধান্ত না নিয়ে এই আর্টিকেল 70-র ব্যাপারে আরো অনেক কথা বলার আমাদের সুযোগ আছে। ওকে, সো এটা আমি মনে করি কোনো নির্বাচিত সরকারেরই সেটা করা উচিত। আরো কিছু কিছু ব্যাপার আছে, যেমন আর্টিকেল 75-এ আছে যে সংসদে যারা উপস্থিত থাকে ওই তাদের মধ্যে থেকে মেজরিটি দিয়ে আইন পাস করা হয়। আমার মনে হয় এখন দেখা গেল সংসদে 50 জন আছে বা 100 জন আছে, আমার মনে হয় এটাকে পরিবর্তন করে মিনিমাম 2/3 বা বেশি, বিকজ এখন অনলাইন আছে, যে কোনো আইন পাস করার জন্য পুরো সংসদ সদস্যদের এখানে থাকা, সেখান থেকে মেজরিটিটা অনেক ইম্পর্টেন্ট। আর্টিকেল 70-তে এডুকেশনের ব্যাপার আছে, বাট আমরা মনে করি এখানে এই এডুকেশনের জায়গা আছে অনেক, আসলে আমাদের কনস্টিটিউশনটা না অনেক সদরে ড্রাফটেড। আরেকটা ব্যাপার হলো ডিসএবল, যারা অটিস্টিক বাচ্চা বা যারা শারীরিকভাবে সক্ষম না, এরকম অনেক পরিবার বাংলাদেশে আছে। আর্টিকেল 15D আর 28D এই ব্যাপারে কথা বলে, বাট আমি আবার মনে করি এটা এনাফ না। যারা এখানে অটিস্টিক বাচ্চারা যারা আছেন বা যারা স্পেশাল কেয়ার প্রয়োজন, আমি মনে করি ওনাদেরকে রিহ্যাবিলিট করার জন্য সংবিধানে আরো ভালো, আরো স্পেসিফিক্যালি কিছু জিনিস থাকা দরকার। এখন আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যে ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলি না আমাদের সংবিধান সময় উপযোগী না, রেলেভেন্ট না আজকের দিনের জন্য। আজকের দিনের অনেক প্রবলেমের কথাই আমাদের সংবিধান বলে না। এর মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা হলো মাদক নিয়ে কথা বলা। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 18, 21 আওতায় মাদক নিয়ন্ত্রণ আছে, কিন্তু দ্যাট ইজ নট ইনাফ। আমরা জানি মাদক একটা মহামারী। আজকে যদি বাংলাদেশে 50 লক্ষ মানুষ মাদকে এফেক্টেড হয়ে থাকে, ওনাদের পরিবার সহ প্রায় 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি মানুষ মাদক এফেক্টেড। ইটস লাইক ক্যান্সার। এই বাড়িতে একটা মাদকাসক্ত ছেলে আছে, তার বাবা মা আত্মীয় স্বজন সবাই 24 ঘন্টা এটা থাকে। আমি মনে করি মাদকটাকে একটা ন্যাশনাল ট্রমা, ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়ে আমার মনে হয় সংবিধানে এই ব্যাপারে আরো জোরালো কথা থাকা উচিত। মাদকাসক্ত না হওয়াটা, মাদক থেকে মুক্তি পাওয়াটা, মাদকে এডুকেশন করাটা, এই জিনিসটা মৌলিক অধিকারের মধ্যে দিয়ে দেওয়া উচিত। এভরি স্কুল মাস্ট হ্যাভ দিস রিহ্যাবিলিটেশন কর্নারের জন্য জায়গা, যেখানে স্কুলে যে বিভিন্ন এনজিও বা সরকার থেকে যে মাদকের ব্যাপারে এডুকেটেড করানো হবে। এটা লজ্জার ব্যাপার না। এই ধরনের মাদক যদি থাকে, এর বিরুদ্ধে যদি আমরা জেহাদ ঘোষণা না করি, যুদ্ধ ঘোষণা না করি, এবং
মাদক কারবারি, চোরা কারবারি তো বলা, এখানে তো বলতেই হয়। এই যে আমাদের গত সরকার বাংলাদেশের সবচেয়ে বড় পাবলো এসকোবার, বাংলাদেশের সবচেয়ে বড় ড্রাগ লর্ড ইয়াবাবদিকে কয়বার এমপি বানালো। এই ইয়াবাবদি ওবায়দুল কাদের থেকে আরম্ভ করে আওয়ামী লীগের বড় বড় নেতাদের পে রোলে রেখে দিত। এবং এই ইয়াবাবদি নিয়ে যখন এত ইনভেস্টিগেশন হলো সরকারের যে ইয়াবাবদিকে বাদ দিতে হবে, ইয়াবাবদিকে বাদ দেওয়া হলো, কিন্তু সে যাতে আরো ভালোভাবে ব্যবসা করতে পারে এই জন্য তার বউরে নমিনেশন দিয়ে দেওয়া হলো। বলেন এটা কোনো কথা? আমাদের দেশটা নিয়ে মানে এত খারাপ মানুষকে প্রমোট করে আজকে সারা বাংলাদেশে বিড়ি সিগারেটের মতো আপনার সারা বাংলাদেশের কোনায় কোনায় ইয়াবার বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে। তো একটা চক্র জেনে শুনে আমাদের একটা জেনারেশনকে ধ্বংস করার পায়তারা করেছিল। আমি মনে করি আজকের সংবিধান আজকের মতো হতে হলে, আজকের মানুষের কথা বলতে হলে, আজকের প্রবলেমের কথা, আজকের দুর্দশার কথা বলতে হলে আমি মনে করি মাদক নিয়ে আমাদের সংবিধানে ভালোভাবে থাকতে হবে। এবং প্রয়োজনে অনেক দেশে আছে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দেয় তারা মাদকের জন্য, চোরা কারবারির জন্য। চোরা কারবারি, মাদক চোরা কারবারি, মাদক ডিল যারা করে তাদেরকে জাতীয় শত্রু হিসেবে তাদেরকে ধরা হয়। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চিন্তা করে দেখলাম, কয়েকদিন আগে আমি দেখলাম যে বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য। আমি বুঝতে পারি রাজনীতিবিদ হিসাবে যে বিএনপি চেতেই পারে আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য, নাহলে আওয়ামী লীগ পরে বলতে থাকবে যে আমাদেরকে নির্বাচনকে বাদ দেওয়া হয়েছে, এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নাই, এই নির্বাচন আমরা করলে আমরা জিতে যেতাম। কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, বিএনপি বলুক, শব্দ বলুক, ইউনুস সব বলুক, গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু ডিফারেন্ট। যেখানে আমার ভাইদের যেই যেই ডিস্ট্রিক্টে, যেই গ্রামে 15 তারিখ 5 অগস্টে বা এই 17 বছরের রক্ত ঝরেছে, আমার ভাইদের লাশ গিয়েছে, ওই সব জায়গায় আওয়ামী লীগের ক্যান্ডিডেটেরা যা ভোট চাওয়ার মুখ রাখে না, তাদেরকে কেউ ভোট যেতে দিবে না। গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দিবে না রাজনীতি করার জন্য। যদি অনুশোচনা না থাকে, যদি তারা মানুষের কাছে ক্ষমা না চায়। কিন্তু ইদানিং কয়েকটা বক্তব্যে দেখলাম ক্ষমা তো দূরের কথা। আরেকটা কথা আমি জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগের, বিএনপি হয়তো ছাড় দিতে চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসুক, বা নৈতিকভাবে আমি মনে করি না আওয়ামী লীগের নির্বাচন করার কোনো সুযোগ আছে। এবং আওয়ামী লীগের মতো দলকে যারা গণহত্যায় বিশ্বাস করে, যাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নাই, যারা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে রাজি, সেই ধরনের দলকে বাতিল নিষিদ্ধ করার জন্য আমি মনে করি সংবিধানে প্রভিশন থাকা উচিত। এটা আমার কথা না, জার্মানি কনস্টিটিউশন আর্টিকেল 21 এটা আছে, that if a political party loses its integrity, its character, বাংলাদেশে যদি যে রাজনৈতিক দলের ক্যারেক্টারিস্টিক হারিয়ে ফেলবে, যেই রাজনৈতিক দল গণহত্যায় চলে যাবে, মানুষ হত্যায় চলে যাবে, এবং রাজনৈতিক দল যারা মানুষের কথা বলবে কিন্তু কথা না বলে যেখানে মানুষকে হত্যা করবে, আমি মনে করি এই ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন না কিন্তু নিষিদ্ধ করার প্রভিশন সংবিধানে রাখতে হবে। না হলে এরা আবার করে সামনেও আবার এই ধরনের রাজনৈতিক দল সামনে চলে আসবে। আমি আরেকটা প্রস্তাব দিতে চাই। সেই প্রস্তাবটা হলো, আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে যেই পরিমাণ চুরি এই সরকার করেছে, বাংলাদেশের ইতিহাসে সেই পরিমাণ ডাকাতি, চুরি আমরা আগে কখনো দেখিনি। এই চুরি হওয়াতে বাংলাদেশে আমাদের কাছে আমরা শুধুমাত্র লজ্জিত না, সত্যি কথা বলতে বিদেশের মাটিতেও বাংলাদেশের কিন্তু যথেষ্ট সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আল জাজিরাতে যখন দেখি যে জাভেদ সাহেবের মতো একজন মন্ত্রী, না সাহেব মানে জাভেদের মতো একজন মন্ত্রী, উনি 300 বাড়ি লন্ডনে করে, আবার 350 বাড়ি দুবাইতে করে, তখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। তো আমি মনে করি অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা আইন এই দেশে এখন পাশ করা উচিত। যাদের দুর্নীতি কর্মকাণ্ডের জন্য বিদেশের মাটিতে বাংলাদেশের সম্মান হেয় হয়, বাংলাদেশের মানুষ ছোট হয়, বিদেশিরা যেখানে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার আগে দ্য স্কেল অফ করাপশন যখন দেখে বাংলাদেশের মাটিতে, এবং তারাই যে কারণে বাংলাদেশে ইনভেস্ট করতে চায় না, আমি মনে করি এই ধরনের অপরাধীরা কোনো নর্মাল চোর না, এরা স্পেশাল চোর। এদের জন্য স্পেশাল আইন থাকা উচিত, এবং সেই স্পেশাল আইন হলো এদেরকে অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহী হিসাবে এদেরকে সেই রকম পানিশমেন্ট দেওয়া উচিত।
শুধুমাত্র বিদেশের মাটি না। দেখেন কিছু চুরি আছে, আপনি ব্যাট চুরি করছেন ট্যাক্স চুরিকে, কিন্তু কিছু চুরি আছে when you steal the heart of the people। যেমন আপনি ইলেকট্রিসিটি ক্ষেত্রে যখন চুরি করেন, আজকে আজিজ খান বাংলাদেশি টাকা নিয়ে যে সিঙ্গাপুরে বিলিয়নিয়ার হয়ে গেছে। আজকে এস আলম দাবি করছে উনি সিঙ্গাপুরি নাগরিক, তার মানে বাংলাদেশের 10 লক্ষ কোটি টাকা এতদিন চুরি করছো, ওই সময় তুমি বাংলাদেশি নাগরিক ছিলা, আজকে যখন আমরা কিছু করছি এখন তুমি সিঙ্গাপুরি নাগরিক হয়েছেন। এরা রাষ্ট্রদ্রোহী, এদেরকে একাধিকবার ফাঁসি দেওয়া দরকার, কারণ এরা টাকাও চুরি করছে, এরা রাষ্ট্রের সিস্টেমও নষ্ট করছে। এই যে দরবেশ 30 লক্ষ মানুষকে শেয়ার মার্কেটে বাংলাদেশের মিডল ক্লাস ইকোনমি ধ্বংস করে দিয়েছিল। তো আমি মনে করি অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা আইন অবশ্যই থাকা উচিত সংবিধানে, যাতে করে এরা বুঝে যে আগামীতে এদের রাষ্ট্রদ্রোহিতার জন্য এদের বিচার বাংলাদেশের মাটিতে হতে পারে।